ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যে এক সময় আমরা শুধু লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র বা ডকুমেন্টারি ক্রেডিট বুঝতাম। আমরা মনে করতাম যে একমাত্র পেমেন্ট মেথড হচ্ছে লেটার অফ ক্রেডিট, এবং বাংলাদেশেই শুধু লেটার অফ ক্রেডিট প্রচলিত। কিন্তু আস্তে আস্তে আমরা এলসির যুগ থেকে বের হয়ে এখন আমরা এলসি ছাড়াও কিন্তু আমদানি রপ্তানি করছি। বিশেষ করে রপ্তানিতে তো আমাদের এলসি এখন আস্তে আস্তে অনেক কমে গেছে, এবং সেলস কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু আমরা রপ্তানি করছি। আমদানির ক্ষেত্রেও কিন্তু আমরা এলসি নির্ভরতা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং আমাদের দেশের রেগুলেশনসও কিন্তু এলসি ছাড়াও কিন্তু অন্যান্য পেমেন্ট মেথড যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। এবং বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনস গুলো কিন্তু সেরকম যে আমরা এলসি ছাড়াও কিন্তু নন এলসি বেসড ট্রানজ্যাকশন করার জন্য নন এলসি রিলেটেড পেমেন্ট মেথডগুলো আমরা ব্যবহার করি। নন এলসি রিলেটেড পেমেন্ট মেথড কি? যেমন কালেকশনে ডকুমেন্ট পাঠানো, এলসি ছাড়া ব্যাংক টু ব্যাংক কালেকশন করা, এবং ওপেন অ্যাকাউন্টে কাজ করা, ক্যাশ ইন অ্যাডভান্সে কাজ করা, এলসি ছাড়া। এলসির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্যাংক টু ব্যাংক কমিটমেন্ট থাকে। ব্যাংক একটা আন্ডারটেকিং দেয়, কমিটমেন্ট দেয়, গ্যারান্টি দেয় টু দি বেনিফিশিয়ারি, এবং ব্যাংক থাকে ফার্স্ট পার্টি টু দ্য বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার। আর অন্যান্য পেমেন্ট মেথডের ক্ষেত্রে ব্যাংকের কোনো ইনভলভমেন্ট থাকে না, ব্যাংকের কোনো কমিটমেন্ট থাকে না, ব্যাংকের কোনো গ্যারান্টি থাকে না। তবে এই বাংলাদেশ ব্যাংকের আজকের যে সার্কুলার, সেই সার্কুলারে ইউআরসি ইউনিফর্ম রুলস ফর কালেকশন, এই ইন্টারন্যাশনাল পাবলিকেশনটা, ইন্টারন্যাশনাল রেগুলেশনটাকে ইউজ করার কথা বলা হয়েছে অন্যান্য পেমেন্ট মেথডের পাশাপাশি, যেমন ওপেন অ্যাকাউন্ট, ক্যাশ ইন অ্যাডভান্সের পাশাপাশি। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ব্যাংক টু ব্যাংক যখন কোনো কালেকশন হবে, ডকুমেন্টারি কালেকশন হবে, ব্যাংক টু ব্যাংক যদি কোনো ডকুমেন্ট পাঠাতে হয়, সেই ক্ষেত্রে ব্যাংক, এক ব্যাংকের পক্ষে আরেক ব্যাংক কিন্তু ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করে এক ব্যাংক আরেক ব্যাংকের পক্ষে ডকুমেন্টটা হ্যান্ডেল করে পেমেন্টের বিনিময়ে অথবা অ্যাকসেপ্টেন্সের বিনিময়ে। আমি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করলাম, করার পর আমি ডকুমেন্ট পাঠিয়েছি বায়ারের দেশের কোনো ব্যাংকে। আমার আমি ব্যাংক টু ব্যাংক কালেকশনে পাঠিয়েছি, কোনো আন্ডারটেকিং না, কোনো এলসি নেই। আমি বাইরের দেশ যেমন আমেরিকাতে একটা ব্যাংকে পাঠিয়েছি ডকুমেন্ট, আমি সেই ব্যাংকের কাছে বলে দিলাম যে তুমি এই ডকুমেন্টটা দিবে অ্যাকসেপ্টেন্সের বিনিময়ে অথবা পেমেন্টের বিনিময়ে, যেটাকে আমরা ডিএ বা ডিপি বেসিস বলছি। ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স, ডকুমেন্ট এগেনস্ট পেমেন্ট। অ্যাকসেপ্টেন্স কার? এটা হচ্ছে বায়ারের অ্যাকসেপ্টেন্স। পেমেন্ট থেকে বায়ারের কাছ থেকে পেমেন্ট। তাহলে এই ডকুমেন্টটা যে আমরা ব্যাংক টু ব্যাংক কালেকশনে পাঠিয়েছি, সেই ডকুমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে বিল অফ ল্যান্ডিং বা ট্রান্সপোর্ট ডকুমেন্ট। এই যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ছাড়া গুডস কিন্তু শিপিং লাইন তার কাছ থেকে বায়ার নিতে পারবে না। এই জন্য দরকার হচ্ছে যে অরিজিনাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট। এই অরিজিনাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিতে হলে আমার প্রতিনিধি ব্যাংকের কাছে পেমেন্ট অথবা অ্যাকসেপ্টেন্স দিয়ে তারপরে আমরা ওই ব্যাংক আমার পক্ষে ডকুমেন্টটা বায়ের কাছে হ্যান্ড ওভার করে, বায়ার সেই গুডসগুলো রিলিজ করে। এইটা ইউআরসি আমাদের দেশের রেগুলেশনের সাথে খুবই অ্যালাইন, কারণ আমরা যখন যেই কোনো ধরনের ট্রানজ্যাকশনে প্রথম প্রসিড, এক্সপোর্ট প্রসিড আমরা হাতে পাই, তারপর আমরা গুডসের টাইটেল বা মালিকানা সারেন্ডার করি। এখন বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অনুযায়ী শুধু ক্যাশ ফরেন কারেন্সি অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি ফরেন এক্সচেঞ্জ নয়, অ্যাকসেপ্টেন্সটাও ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি। আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী ডকুমেন্ট যদি কারো অ্যাকসেপ্টেন্স, বায়ারের অ্যাকসেপ্টেন্স থাকে সেই ক্ষেত্রে, অথবা ফ্যাক্টরের অ্যাকসেপ্টেন্স থাকে, অথবা থার্ড পার্টি কারো যদি অ্যাকসেপ্টেন্স থাকে কোন কোনো বিলের এগেনস্টে, তাহলে সেখানেও কিন্তু এগুলো কিন্তু ফরেন কারেন্সি, ফরেন এক্সচেঞ্জ হিসেবে ট্রিটমেন্ট করতে পারি, এবং সেই অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে কিন্তু আমরা গুডসের টাইটেল সারেন্ডার করতে পারি। অতএব আমাদের রেগুলেশন এখন কিন্তু ওপেন অ্যাকাউন্ট বলেন, রুলস ফর কালেকশন বলেন, আমরা কিন্তু সেই রকম রেগুলেশন আমাদের আছে। আমরা গুডস টাইটেল সারেন্ডার করতে পারি, শর্ত হচ্ছে যে তার আগে আমাকে কোনো একটা পক্ষ, বায়ার বলেন, ফ্যাক্টর বলেন, থার্ড পার্টি বলেন, আমাকে কোনো একটা পক্ষ অ্যাসিওরেন্স দিবে, ইয়েস আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ডকুমেন্ট, এবং আমি এটা আহ, দিচ্ছি, অ্যাকসেপ্টেন্স হিসেবে তুমি ট্রিট করো এবং আমাকে গুডসের টাইটেল সারেন্ডার করো। অতএব এলসি ছাড়াও নন এলসি ট্রানজ্যাকশন বাংলাদেশে বৈধ, এবং আমরা এগুলো করতে পারি। নন এলসি ট্রানজ্যাকশন বলতে আমরা রুলস ফর কালেকশন, ওপেন অ্যাকাউন্ট, তারপরে ক্যাশ ইন অ্যাডভান্স,
শর্ত হচ্ছে গুডসের টাইটেল কিন্তু এখানে কিন্তু যখন হ্যান্ড ওভার করবো তার আগে আমি হয় ডলার পেতে হবে, ফরেন কারেন্সি পেতে হবে, নাহলে ফরেন কারেন্সি ইকুইভ্যালেন্ট অ্যাকসেপ্টেন্স বা কমিটমেন্ট বা কোনো একটা পক্ষের এসিউরেন্স, সফট এসিউরেন্স আমরা পেতে হবে। তারপর আমরা গুডসের টাইটেল সারেন্ডার করবো। তো মোদ্দা কথা হচ্ছে যে এই সার্কুলারের মূল বিষয় হচ্ছে যে এলসির বাইরেও কিন্তু আস্তে আস্তে পৃথিবীর সাথে আমাদের লেনদেন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রিমাইন্ড করলো এলসি ছাড়াও কিন্তু নন এলসি বেসড ট্রানজাকশন করতে আমাদেরকে অন্যান্য পেমেন্ট মেথডগুলো আমরা ইউজ করবো। সেই পেমেন্ট মেথডগুলো হচ্ছে ইউনিফর্ম রুলস ফর কালেকশন, ওপেন অ্যাকাউন্ট ট্রানজাকশন, এবং অ্যাডভান্স, ক্যাশ ইন অ্যাডভান্স। তো এখানে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে কনসাইনমেন্ট বেসিসে আমাদের থেকে যে এক্সপোর্টটা হয় সেটা কিন্তু বাংলাদেশে এখনো বৈধ নয়। কারণ কনসাইনমেন্ট বেসিসে এক্সপোর্টের বড় যদি আমরা এটা অ্যালাউ করি তাহলে আমাদের রেগুলেশনের সাথে এটা এটা কনফ্লিক্ট করে। কারণ কনসাইনমেন্ট বেসিস যখন এক্সপোর্ট করি সেটার অর্থ হচ্ছে আমি একজন কনসাইনিকে পাঠাবো, আমার গুডসগুলো কনসাইনি বিক্রি করবে, বিক্রি করার পরে টাকাটা ডলারটা বিকৃত ফরেন কারেন্সি আমার দেশে পাঠাবে। এটা কিন্তু আমার রেগুলেশনের সাথে যায় না, কারণ এখানে আগে কিন্তু গুডসের টাইটেল সারেন্ডার করে দেওয়া হচ্ছে। অতএব আমরা কনসাইনমেন্ট বেসিসে এক্সপোর্টটাকে এখন অ্যালাউ করিনি, কিন্তু অন্য অন্য তিন ক্ষেত্রে, যেমন ইউআরসি, ইউনিফর্ম রুলস ফর কালেকশন, ওপেন অ্যাকাউন্ট, ক্যাশ ইন অ্যাডভান্স, ইম্পোর্ট এক্সপোর্ট দুই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। দর্শক আশা করি বুঝতে পেরেছেন আজকে সার্কুলারের মূল বিষয়। তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।